সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের এসএলএসটি যে পরীক্ষাটা হবে, সেই এসএলএসটি পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির সম্পূর্ণ সিলেবাস। এবার প্রশ্ন, এখনও তো পর্যন্ত এসএসসির কিংবা পাবলিক সার্ভিস কমিশনের নতুন কোনো সিলেবাস বেরোয়নি, তো কিভাবে পড়াশোনা করব, এই প্রশ্নটা অনেকের ছিল। তো সেই জন্য স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের আমরা যদি প্রিভিয়াস পুরনো সিলেবাস দেখি এবং নতুন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক সিলেবাস দেখি, তো সেক্ষেত্রে দেখব এখানে ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর বিশেষ একটা গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যে পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব অংশটি ছিল, সেটি প্রায় একই থাকবে, সেখানে কোনো চেঞ্জ হওয়ার প্রশ্নই ওঠে না। আর সংবিধান অংশে বেশ কিছু অ্যাড হতে পারে, বাদবাকি তেমনভাবে কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। যদি হয়, হতে পারে জনপ্রশাসন এবং পাশ্চাত্য এবং ভারতীয় রাষ্ট্রচিন্তা সম্পর্কে কিছু যদি দেয়, তো পরে সেগুলো আপডেট করে আমরা পড়ে নেব। বাদবাকি যে সম্পূর্ণ একটি এই তিন বিষয়ের, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন মিলিয়ে যে পূর্ণাঙ্গ একটি সিলেবাস প্রস্তুত করা হয়েছে, যদি কিছু চেঞ্জ না হয় তো এর মধ্যে থেকেই সমস্ত টপিক কিন্তু কভার করা হয়ে যাবে। আশা করছি এই টপিক ধরে ধরে এখন থেকে আমরা প্রিপারেশন শুরু করব। যারা ব্যাচে আছি, ইউটিউব চ্যানেলেও হবে, যারা যারা নতুন তোমরাও করতে পারো। এছাড়াও তোমরা অবশ্যই সেলফ স্টাডিও করতে পারো এই সিলেবাস ধরে, ঠিক আছে? এবং ইউটিউব চ্যানেলে ভিডিও অবশ্যই দেওয়া হবে। দেখো, প্রথমে রয়েছে গ্রুপ এ থেকে পলিটিক্যাল থিওরি, এই অংশটা থেকে মোট 20টা ইউনিট রাখা হয়েছে। কি কি একটু দেখে নাও, হয়তো এখানে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক একটু চেক করে নাও। এবং পিডিএফটা অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে তো পেয়ে যাবেই, সেই সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আর একটা কথা, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত ডেটা সবার আগে দেওয়া হয়। গ্রুপ এ পলিটিক্যাল থিওরি, 1 নম্বর ইউনিট রয়েছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। আগেকার মতো এখানে ইন্ট্রোডাকশন বা ভূমিকা এই ইউনিটটি রাখা হয়েছে। সেখানে রাজনীতির অর্থ ও প্রকৃতি, ঠিক আছে, আমরা পড়ব। সেই সঙ্গে পড়ব আমরা রাষ্ট্রবিজ্ঞান, সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি। এবং সেই সঙ্গে পড়ব রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজতত্ত্বের সম্পর্ক। এই গেল প্রথম। দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস। কী কী পড়তে হবে? সাবেকি দৃষ্টিভঙ্গি, এর মধ্যে নীতিবানবাচক পড়তে হবে, বর্ণনামূলক পড়তে হবে, আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি এবং সেই সঙ্গে আচরণবাদ ও উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের বেশ কিছু টপিক এখানে রয়েছে, সেগুলি সিলেবাসে না থাকার সম্ভাবনা বেশি, তবে বেশি করে রেখেছি এক্সট্রা হিসাবে, তোমরা পড়তে পারো। নারীবাদ এবং বস্তু পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা। এরপর দেখো 3 নম্বর ইউনিট রয়েছে রাষ্ট্র, স্টেট, সংজ্ঞা, বৈশিষ্ট্য, রাষ্ট্র, সরকারের মধ্যে পার্থক্য। রাষ্ট্র এখানে একটু ভুল আছে, রাষ্ট্র অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য, এই হচ্ছে টপিক। এবং এক্সট্রা যেগুলি পড়তে হবে, পড়া উচিত বলে আমি মনে করছি, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সম্পর্কে বিতর্ক ও বিভিন্ন তত্ত্ব, বিতর্কিত তত্ত্বগুলি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। সমস্ত কিছু চ্যানেলে দেওয়া হবে। ভিডিও দেখতে চাইলে, যদি ক্লাস করতে চাও অনলাইন ক্লাস, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি দেখতে চাও তবে আমরা ভিডিও বানাবো, না হলে ফালতু ভিডিও বানিয়ে লাভ নাই, কেউ দেখছো না ঠিকঠাক। 4 নম্বর দেখো, 4 নম্বর রাষ্ট্রের উৎপত্তি। 4 নম্বর যে ইউনিটটা রাখা হয়েছে রাষ্ট্রের উৎপত্তি, এখানে কি রাখা হয়েছে দেখো, ঐশ্বরিক, বল প্রয়োগ, সামাজিক চুক্তি এবং বিবর্তনমূলক মতবাদ এবং সেই সঙ্গে মার্ক্সীয় মতবাদ। 5 নম্বর ইউনিট রাষ্ট্রের প্রকৃতি। রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ নেচার অফ স্টেট, এখানে বলছে ভাববাদী তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্ব, গান্ধীবাদী তত্ত্ব, সেই সঙ্গে চুক্তিবাদী, এটা পিএসসি সিলেবাসে আছে, চুক্তিবাদী, জৈবিক তত্ত্ব এবং উদারনৈতিক ও নয়া উদারনৈতিক তত্ত্ব, আমরা সবগুলি কভার করব। 6 নম্বর রাষ্ট্রের কার্যাবলী, ফাংশন অফ স্টেট, সেখানে পড়তে হবে ব্যক্তি স্বতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ এবং জনকল্যাণকর রাষ্ট্রতত্ত্ব, মাথায় রাখবে।
7 নম্বর ইউনিট রয়েছে রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম। এখানে ডেভিড স্টোনের ব্যবস্থা জ্ঞাপক, সিস্টেম অ্যাপ্রোচ এবং অ্যালমন্ড পাওয়েলের কাঠামো কার্যগত তত্ত্ব বা ফাংশনাল আমাদেরকে যে থিওরিটা রয়েছে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি সেটা পড়তে হবে। 8 নম্বর ইউনিট রয়েছে, দেখো 8 নম্বর ইউনিট রয়েছে, দেখতে পাচ্ছ মনে হয়, হ্যাঁ 8 নম্বর রয়েছে সার্বভৌমিকতা, সভারেন্টি। এখান থেকে আমাদেরকে যেটা ছিল আগে ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিভিন্ন দিক, আইন অনুমোদিত বাস্তব সার্বভৌমিকতা, ডিজুরে ডিফ্যাক্টো। এছাড়াও আমাদেরকে একত্ববাদী, বহুত্ববাদী এবং পপুলার সভারেন্টির ধারণা আমাদেরকে জানতে হবে। এবং বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা বিশ্বায়নে পড়ব, সেই সঙ্গে সঙ্গে এখানেও পড়ব, বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌম রাষ্ট্রের ধারণা, ঠিক আছে, বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌম রাষ্ট্রের ধারণা। এখানে একটু টাইপিংয়ে কি জানি মিস্টেক হয়ে গেছে, একটু চেক করে নেবে, তোমরা সংশোধন করে নেবে। সার্বভৌম রাষ্ট্রের ধারণা। নেক্সট 9 নম্বর জনসমাজ, জাতীয় জনসমাজ এবং জাতি। এখান থেকে জাতীয় জনসমাজ, জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে জাতীয়তাবাদ এক্সট্রা টপিক, সেই সঙ্গে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ও আন্তর্জাতিকতাবাদ, এই টপিকগুলো করলেই হবে। 10 নম্বর ইউনিট দেখবে তোমরা, 10 নম্বর ইউনিট নাগরিকতা, সিটিজেনশিপ। সেখান থেকে সংজ্ঞা, বৈশিষ্ট্য, অর্জনের পদ্ধতি, বিলুপ্তি, ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতি, বিলুপ্তি, সুনাগরিকতার ধারণা, এই কটা টপিক পড়তে হবে। সেই সঙ্গে দেখবে নাগরিকতা ধারণার ঐতিহাসিক বিবর্তন এবং বিশ্বায়ন, মানবাধিকার ও বিশ্ব নাগরিকত্বের ধারণা, খুবই গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট দেখো 11 নম্বর ইউনিট, এখানে মার্জ করা হয়েছে বৃহত্তর ইউনিট হিসাবে 11 নম্বর ইউনিটটা, আইন, স্বাধীনতা, সাম্য, ন্যায়। এই ন্যায়, সাম্য, স্বাধীনতা, আইন এর ধারণা এবং সম্পর্ক, আন্তঃসম্পর্ক কী রয়েছে। এখানে 4টে ইউনিট আছে, সাব ইউনিট। 1 নম্বর সাব ইউনিট রয়েছে আইনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, মতবাদ যা যা আছে পড়তে হবে। সাব ইউনিট 11 বিতে পড়তে হবে স্বাধীনতা, 11 সিতে পড়তে হবে সাম্য এবং 11 ডিতে পড়তে হবে ন্যায়। 12 নম্বর ইউনিট দেখতে পাচ্ছ তোমরা, অধিকার এবং কর্তব্য। এখানে অধিকারের সংজ্ঞা, প্রকৃতি, প্রকারভেদ এগুলি পড়তে হবে। কর্তব্য, অধিকারের সঙ্গে কর্তব্যের ধারণা এগুলো তো আছেই, সেই সঙ্গে অধিকারের বিভিন্ন তত্ত্ব, অধিকার প্রসঙ্গে নারীবাদী চ্যালেঞ্জ, মানবাধিকারের ধারণা, ভারতের অধিকার প্রসঙ্গ ও সাম্প্রতিক বিতর্ক, এটাও গুরুত্বপূর্ণ টপিক বলে আমি মনে করছি। 13 নম্বর রয়েছে, দেখো টপিক রয়েছে 13 নম্বর গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। এখান থেকে গণতন্ত্রের সংজ্ঞা, অর্থ, সেই সঙ্গে প্রকারভেদ, একনায়কতন্ত্র এটা পড়তে হবে এবং গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের আমরা শ্রেণী বিভাগটাও কভার করার চেষ্টা করব। 14 নম্বর এটা পড়তে হবে সামগ্রিকতাবাদ, যেটা রয়েছে টোটালিটেরিয়ানিজম। এখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, ফ্যাসিবাদ, ন্যাৎসিবাদ এগুলি সব আমাদেরকে পড়তে হবে। 15 নম্বর ইউনিট যেটা ছিল পাবলিক ওপিনিয়ন, জনমত, সেখানটাও পড়তে হবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিভিন্ন মাধ্যম প্রচারের গুরুত্ব, ভূমিকা, এগুলি সবই পড়তে হবে। 16 নম্বর ইউনিট রয়েছে মতাদর্শ, ঠিক আছে, মতাদর্শ এখানে যেটা ছিল উদারনৈতিক এবং গণতান্ত্রিক সমাজবাদ, এই দুটোই কভার করার চেষ্টা করব প্রথম দিকে। 17 নম্বর ইউনিট রয়েছে রাজনৈতিক দল ও ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা। তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। 17 নম্বর রাজনৈতিক দল ও ভারতীয় ব্যবস্থা। এখানে 17 এ রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি যা যা আছে পড়তে হবে। রাজনৈতিক দল ব্যবস্থার বিভিন্ন ধরন, আধুনিক গণতন্ত্রে এর কার্যাবলী। সাব ইউনিট বিতে পড়তে হবে ভারতের প্রসঙ্গটা, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা, বিবর্তন, দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, আঞ্চলিক জাতীয় দল, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থা, জোট রাজনীতি এবং ভারতের রাজনীতির ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা যেটা রয়েছে সেটা। ওকে, ভিডিওটা অনেক লং হতে পারে, একটু ধৈর্য সহকারে তোমরা দেখবে, ধৈর্য লাগবে, এখন কষ্ট করে পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা। তারপর দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, 18 নম্বর ইউনিট, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃতি, সংজ্ঞা যা যা রয়েছে পড়তে হবে, শ্রেণীবিভাগ, ভূমিকা, কার্যাবলী, সেই সঙ্গে ভারতের বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের সঙ্গে এর পার্থক্য।
19 নম্বর প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেটিভ, এখান থেকে সংজ্ঞা, প্রকারভেদ এবং সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ধারণা পড়তে হবে। 20 নম্বর ইউনিট, এখানে দুটো রয়েছে সাব ইউনিট। 20-1 সরকারের বিভিন্ন রূপ, এখানে আমরা সরকারের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, সেই সঙ্গে এককেন্দ্রিক সরকার দেখতে, এক মিনিট, সেই সঙ্গে এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার পড়বো আমরা, এবং এর বৈশিষ্ট্য, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, ঠিক আছে, এবং পার্থক্য পড়বো আমরা এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় সরকারের মধ্যে। এর 20B নম্বর সাব ইউনিট রয়েছে, দেখতে পাচ্ছ, সরকারের বিভিন্ন বিভাগসমূহ, এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণা, সরকারের বিভিন্ন বিভাগ হিসাবে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের সম্পর্কে একটি ওভারভিউ আমাদেরকে রাখতে হবে। এই 20টা ইউনিট পড়লে যথেষ্ট, এনাফ, ঠিক আছে, ভালো করে যদি প্রিপারেশন আমরা নিতে পারি। প্রিপারেশন কোথায় নেব? আমাদের সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এবং আমাদের যে এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে কোর্স করানো হচ্ছে। একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, নতুন ব্যাচে আবার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 15ই এপ্রিল থেকে 2 নম্বর ব্যাচ শুরু হবে, ওই ব্যাচের সিট পূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচ শুরু হবে পিএসসি, এসএসসি, এমএসসির জন্য, ঠিক আছে, এবং খুব শীঘ্রই স্কুল এসআইয়েরও ভ্যাকেন্সি আসতে চলেছে। প্রস্তুতিটা সবাই নিতে থাকো। নেক্সট দেখো, গ্রুপ বি, ইন্ডিয়ান যেটা রয়েছে, পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এই টপিকটা পড়তে হবে। এখান থেকে রয়েছে 1 নম্বর ইউনিট, এখানে 18টা ইউনিট আছে, 18-17টা মতো। সংবিধান, কনস্টিটিউশন, সংজ্ঞা, প্রকৃতি, অর্থ, কার্যাবলী এবং পার্থক্য আমাদেরকে জানতে হবে বেশ কিছু, কনভেনশনের সঙ্গে প্রথা, আইন ও সংবিধান, এগুলি। 2 নম্বর রয়েছে ভারতের সংবিধান প্রণয়ন ও দর্শন, এখানে কতগুলি সাব ইউনিট আছে। 1 নম্বর সাব ইউনিট 2-1, গণপরিষদের প্রতিষ্ঠা, নাম, ঐতিহাসিক ভিত্তি ও বিবর্তন, বিভিন্ন দাবি ও সমাবেশ, গণপরিষদের প্রতিষ্ঠা, কার্যাবলী, B.R. আম্বেদকরের ভূমিকা। 2 নম্বর রয়েছে 2-B, দেখো, ভারতীয় রয়েছে যেটা, ভারতীয় সংবিধানের উৎস, প্রকৃতি, সোর্স অ্যান্ড নেচার, বৈশিষ্ট্য পড়তে হবে, সে সঙ্গে বিভিন্ন ধারা এবং অধ্যায় এবং বিভিন্ন শিডিউলগুলি পড়তে হবে। এ হচ্ছে মোটামুটি 2 নম্বর ইউনিট কমপ্লিট। 3 নম্বর ইউনিটে রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল, এর উৎস, বৈশিষ্ট্য, অর্থ, দার্শনিক ভিত্তি ও তাৎপর্য। 4 নম্বর ইউনিট রয়েছে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত বিভিন্ন কমিটি, ভারত ও তার ভূখণ্ড ও নাগরিকতা, একটি সংক্ষিপ্ত আলোচনা এবং ভারতীয় সংবিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। নেক্সট 5 নম্বর মৌলিক অধিকার এবং কর্তব্য, ফুল। 6 নম্বর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, সম্পূর্ণ। ওকে। 7 নম্বর ইউনিট দেখতে পাচ্ছ রয়েছে কেন্দ্রীয় শাসন বিভাগ ও সরকার, এখানে 3টে সাব ইউনিট রয়েছে সম্ভবত, 3টে রয়েছে। 7-এর 1 রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যা আছে তাই, ভারতের রাষ্ট্রপতি, একটি পর্যালোচনা, ক্ষমতা, কার্যাবলী, যা আছে এভরিথিং, সেই সঙ্গে আলোচনা, তুলনামূলক আলোচনা ভারত ও আমেরিকার রাষ্ট্রপতির, ভারত ও চীনের রাষ্ট্রপতির। 7-এর B রয়েছে উপরাষ্ট্রপতি, এখানেও তাই, একটি পর্যালোচনা এবং তুলনামূলক আলোচনা হবে ভারত ও আমেরিকার উপরাষ্ট্রপতির মধ্যে। 7-এর C প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ, এখানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর নিয়োগ, ক্ষমতা, যোগ্যতা, কার্যাবলী, পদমর্যাদা, যা আছে, গুরুত্বপূর্ণ বিষয়াদি, প্রধানমন্ত্রী দপ্তর, PMO দপ্তর যেটা, উপপ্রধানমন্ত্রী, ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, ক্যাবিনেট সচিবালয়, এবং তুলনামূলক আলোচনায় পড়ব ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রী, ভারত ও চীনের প্রধানমন্ত্রী। 8 নম্বর ইউনিট কেন্দ্রীয় আইন বিভাগ, সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, ভারতীয় পার্লামেন্ট রয়েছে, ভারতীয় পার্লামেন্টের গঠন, কার্যাবলী, ক্ষমতা, লোকসভা, রাজ্যসভা, অধ্যক্ষ, ঠিক আছে, উপাধ্যক্ষ, বিভিন্ন কমিটি ব্যবস্থা ভারতীয় পার্লামেন্টের, আইন পাশের পদ্ধতি, বিভিন্ন প্রকারের বিল, যার মধ্যে সাধারণ, রাজস্ব, অর্থ সংক্রান্ত এবং সংবিধান সংশোধনী বিল রয়েছে, বাজেট সংক্রান্ত ধারণা, তুলনামূলক আলোচনা পড়ব আমরা ভারত ও ব্রিটিশ পার্লামেন্টের, ভারত ও ব্রিটিশের নিম্নকক্ষের স্পিকার, ভারত ও আমেরিকার নিম্নকক্ষের স্পিকারের, ভারত ও ব্রিটেন, আমেরিকা ও চীনের শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ নিয়ে, ভারত ও ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা, এগুলো হচ্ছে তুলনামূলক আলোচনা, এতটা পড়তে হবে।
সেই সঙ্গে অ্যাটর্নি এবং অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 9 নম্বর ইউনিট রয়েছে ভারতের অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা ও আইন বিভাগ। এখানে পড়তে হবে আমাদেরকে সাব ইউনিট হিসাবে 9-1 রাজ্যপাল, গভর্নর, যোগ্যতা, নিয়ম, ক্ষমতা, কার্যাবলী, রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সাথে সম্পর্ক, হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যপালের তালিকা। বিতে আমরা পড়ব মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভা। এখানে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পর্কে পড়তে হবে, ক্ষমতা, কার্যাবলী যা আছে পুরোটা এখানে কভার করতে হবে, বিভিন্ন মুখ্যমন্ত্রীদের নাম, ঠিক আছে, ও তাদের কার্যাবলী, উপমুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। নেক্সট সি রয়েছে, দেখো সি রয়েছে অঙ্গরাজ্যের আইন বিভাগ। আইন বিভাগ থেকে মন্ত্রী, বিধানসভা এবং বিধান পরিষদ, বিধানসভার অধ্যক্ষ, ভূমিকা ও কার্যাবলী, রাজ্য আইনসভা, বিল পাসের পদ্ধতি, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার সম্পর্কে আমাদেরকে একটি সংক্ষিপ্ত মোটামুটি ধারণা রাখতে হবে। 10 নম্বর ইউনিট রয়েছে ভারতের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখান থেকে আমাদেরকে এখানে 3টে রয়েছে সাব ইউনিট। 10-এর এ ভারতের বিচার ব্যবস্থা, টপিকটার নাম। এখানে বৈশিষ্ট্য, কাঠামো, সুপ্রিম কোর্ট বা প্রধান ধর্মাধিকরণ, গঠন, ক্ষমতা, কার্যাবলী, ভারতের বিচার ব্যবস্থা, স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রসঙ্গ, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা, বিচার বিভাগীয় সক্রিয়তা এবং সাম্প্রতিক প্রবণতা, টপিকটার নাম। এবং তুলনামূলক আলোচনার মধ্যে ভারত ও আমেরিকার বিচার ব্যবস্থা, ভারত ও আমেরিকার বিচার বিভাগীয় সমীক্ষা, ভারত ও মার্কিন সুপ্রিম কোর্ট, এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলা এবং রায় গুরুত্বপূর্ণ এবং তার বিষয়বস্তু। নেক্সট রয়েছে 10-এর বি। 10-এর বি রয়েছে, দেখতে পাচ্ছ, হাইকোর্ট বা মহাধর্মাধিকরণ। সেখান থেকে গঠন, ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা, হ্যাঁ, সেই সঙ্গে ভারতে হাইকোর্টের বিভিন্ন নাম এবং তাদের বিচারপতি, অধস্তন আদালত আমরা পড়ব। এবং 3 নম্বর যেটা রয়েছে 10-এর সি, সেখানে আমাদেরকে বিচার ব্যবস্থায় অভিনব সংযোজন হিসাবে পড়তে হবে লোক আদালতের ধারণা, ক্রেতা সুরক্ষা আদালত, জনস্বার্থ মামলা, লোকায়ুক্ত এবং লোকপালের ধারণা। বোঝা গেল? 11 নম্বর ইউনিট, একটু ধৈর্য সহকারে সবাই দেখো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও কেন্দ্র রাজ্য সম্পর্ক। যুক্তরাষ্ট্র ব্যবস্থা 11-র এ, এখান থেকে যুক্তরাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিভিন্ন কমিশন, আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন, শাসন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত, ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলি এখানে রয়েছে। সেই সঙ্গে সহযোগিতামূলক রাষ্ট্রের ধারণা, তুলনামূলক আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থার ওপর। আর বিয়ে রয়েছে বিভিন্ন কমিটি, অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ক্যাগ। আর 11-সি রয়েছে, আর একটা টপিক রয়েছে সাব ইউনিট 11-সি, সেখানে আঞ্চলিকতাবাদ, এর অর্থ, প্রকৃতি এবং ভারতীয় রাজনীতিতে এর উদ্ভবের কারণ। 12 নম্বর ইউনিট সংবিধান সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সেখান থেকে আমাদেরকে পদ্ধতি, তুলনামূলক আলোচনা, ঠিক আছে, আমেরিকা, ভারত এবং চীনের পড়তে হবে। সে সঙ্গে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল ও আইন। 13 নম্বর নির্বাচন ও নির্বাচন কমিশন। এই টপিকটা থেকে পড়বো আমরা ভারতের নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী, বিভিন্ন সংস্কার ও তার সুপারিশ সংক্রান্ত কমিটি, মুখ্য নির্বাচন কমিশনার, হ্যাঁ, বিভিন্ন এবং তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতা। 14 নম্বর ইউনিট তপশিলি জাতি, উপজাতীয় এবং ইঙ্গ ভারতীয় সম্প্রদায়। এখানে সংরক্ষণ ব্যবস্থা, বিভিন্ন কমিটি, কমিশন এবং সংবিধানে 5ম ও 6ষ্ঠ তপশিল সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে। নেক্সট পড়তে হবে আমাদেরকে 15 নম্বর ইউনিট। এখানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা একসঙ্গে মার্জ করা হয়েছে, ঠিক আছে। এখানে স্বায়ত্তশাসন ব্যবস্থা ইউনিটটার নাম দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ ও পৌরশাসন ব্যবস্থা। 4টে সাব ইউনিট পড়তে হবে। 1 নম্বর সাব ইউনিটে পড়ব স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ধারণা, উৎস, বৈশিষ্ট্য, পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রণয়ন পর্যন্ত কীভাবে হলো, বিবর্তনটা এক কথায়। বিতে পড়ব আমরা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের 73তম অ্যামেন্ডমেন্ট, পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। সিতে পড়ব আমরা নগরকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক, ঠিক আছে, আরবান এরিয়ার, যেটা 74তম সংবিধান সংশোধন আইন, গঠন, ক্ষমতা, কার্যাবলী পৌরসভার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং কমিটি ব্যবস্থা হলো।
এবং ডিএ পড়বো আমরা জেলা প্রশাসন, জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও সাহেব। এই কটা আমাদেরকে পড়লেই মোটামুটি হয়ে যাবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। ওকে, নেক্সট 16 নম্বর ইউনিট পরিকল্পিত অর্থনীতি। ভারতের পরিকল্পিত অর্থনীতি, সেখানে আমাদেরকে পরিকল্পনা কমিশনের গঠন কার্যাবলী, জাতীয় উন্নয়ন পরিষদ, রাজ্য পরিকল্পনা পরিষদ, জেলা পরিকল্পনা কমিটি এবং অর্থনৈতিক উদারীকরণ ও নয়া উদারনৈতিক ব্যবস্থা, এলপিজি যেটা, ঠিক আছে, 1991। এছাড়া এক্সট্রা তোমরা দেখে রাখতে পারো, দেখা উচিত, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে দেখা উচিত। আমিও একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তোমরাও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এবং এগুলো দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কি কি দেখবে? তথ্য জানার অধিকার আইন, কেন্দ্র এবং রাজ্য তথ্য কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ধারণা। সেই সঙ্গে পড়তে হবে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন, ভারতের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে সাম্প্রদায়িকতা, ধর্মকেন্দ্রিক রাজনীতি, জাতপাত কেন্দ্রিক রাজনীতি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক মুভমেন্ট এবং সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমরা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। চ্যানেলেই দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভালো করে ফলো করে ভিডিওগুলো অন্তত দেখো, ঠিক আছে? ক্লাসগুলি ঠিকঠাক করলে উৎসাহ পাবো, ভিডিও দেবো, নাহলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। গ্রুপ সি দেখো, ইন্টারন্যাশনাল রিলেশন, বৃহত্তর একটা সিলেবাস এবার রেখেছি, জানতে হবে। রে করে উঠে হবে না, এটা হয়তো মাদ্রাসা এসএসসি সিলেবাসে কম ছিল, কিন্তু এখানে বৃহত্তম আমাদেরকে পড়তে হবে। এবার তোমরা দেখো, এমন কোনো জায়গা নয়, এমনকি আমাদের পশ্চিমবঙ্গে 11-12-এও ইন্টারন্যাশনাল রিলেশন পার্টটা, ক্লাস 12 শুধু ইন্টারন্যাশনাল রিলেশনই রয়েছে। এখানে প্রচুর পরিমাণে গুরুত্ব দিচ্ছে এবং দিতে হবে বর্তমান যুগে। রাজনীতি মানে, রাষ্ট্রবিজ্ঞান মানে ইন্টারন্যাশনাল রিলেশন, এটা মাথায় রাখতে হবে। তত্ত্বকেন্দ্রিক আলোচনায় এখন যাচ্ছে না। 1 নম্বর আন্তর্জাতিক সম্পর্ক, উদ্ভব, বিকাশ, অর্থ এবং বিশেষ মৌলিক বিষয় হিসাবে পাওয়ার, ক্ষমতার ধারণা, জাতীয় স্বার্থের ধারণা এবং বিশ্বায়ন সংক্রান্ত ধারণা আমরা আলাদা আলাদাভাবে পড়ব। 2 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক। এখানে ঠান্ডা যুদ্ধ পড়তে হবে, উদ্ভব ও বিবর্তন, দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এবং ভবিষ্যতে কীভাবে বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা রূপান্তরিত হতে চলেছে সেটা, জোট নিরপেক্ষতা, নব্য উপনিবেশবাদ এবং তৃতীয় বিশ্ব ব্যবস্থা। 3 নম্বর ইউনিট রয়েছে ভারত ও তার পররাষ্ট্রনীতি, ভারতের বিদেশ নীতি। এখানে পড়তে হবে ভারতের জাতি গঠনের চ্যালেঞ্জ, নেশন বিল্ডিং কীভাবে গঠন করবে তার চ্যালেঞ্জ, সেখানে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, রাজ্যগুলির একত্রীকরণ, অন্তর্ভুক্ত কীভাবে করা হলো সেটা দেখব। 3 বিতে পড়ব আমরা ভারতের পররাষ্ট্রনীতি, সেখানে অর্থ, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য, প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক পরাশক্তিদের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশী আমাদের যে 8টা কান্ট্রি রয়েছে সেগুলি, এবং পরাশক্তি বলতে অবশ্যই ইউএনওর সিকিউরিটি কাউন্সিলের যে 5টা দেশ সেগুলো তো দেখতেই হবে। এছাড়াও আমরা পড়ব ভারতের পরমাণু কর্মসূচি, যেখানে পোখরান 1-2, পিটিবিটি, সিটিবিটি, এনপিটি, পঞ্চশীল নীতি ও সিমলা চুক্তি। নেক্সট 4 নম্বর ইউনিট রয়েছে যেটা আন্তর্জাতিক সংগঠন। এখানে 2টো সাব ইউনিট আছে গুরুত্বপূর্ণ। 1 নম্বর যেটা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, উদ্দেশ্য, লক্ষ্য, নীতি এবং পূর্বসরী প্রতিষ্ঠান, গঠন, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, উচ্চ পরিষদ, বিচারালয়, সচিবালয়, এগুলি পড়তে হবে। সেই সঙ্গে বৈশ্বিক ও মানবাধিকার, শান্তি ও মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা, জাতিপুঞ্জের বিশ্বসাহিত্য সংস্থাসমূহ, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা। 4 বিয়ে পড়তে হবে গুরুত্বপূর্ণ বৈশ্বিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখানে সার্ক কয়েকটা দিয়ে রেখেছি, চেঞ্জ হতে পারে, হবে না আমি বলবো না। পড়ব সার্ক, আমরা পড়ব আসিয়ান, পড়ব বিমস্টেক, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিক্স প্লাস, এখন ব্রিক্স নয় ব্রিক্স প্লাস নাম। 5 নম্বর 5 এ পড়ব সমসাময়িক বিশ্ব ও নিরাপত্তা চ্যালেঞ্জ। এখানে অভিবাসন, দারিদ্রতা, মহামারী ও পরিবেশগত সমস্যা, মানব নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, উন্নয়ন, আঞ্চলিকতাবাদ ও একত্রীকরণ।
5-এর বিয়ে পড়বো আমরা আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল, সংজ্ঞা, উৎস, প্রকৃতি, এবং 5-এর সিএ পড়বো কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা। আমরা এখানে অবশ্যই ভারত যে যুদ্ধ, প্যালেস্টাইন সমস্যা সেটা তো আছেই, সেই সঙ্গে আমাদেরকে কোরিয়া যুদ্ধ, আমাদেরকে কিউবা সংকট, ভিয়েতনাম সংকটের মতো গুরুত্বপূর্ণ, বার্লিন সংকটের মতো গুরুত্বপূর্ণ উপসাগরীয় যুদ্ধ, বিশেষ কয়েকটা টপিক, কঙ্গো সংঘাত আমরা দেখব একটু। আরব বসন্ত ইম্পর্টেন্ট হিসাবে, আরব বসন্ত গুরুত্বপূর্ণ 2011, এগুলো আমরা দেখার চেষ্টা করব। এই মোটামুটি সিলেবাস আমি বলে রাখছি। এই সিলেবাস যদি কভার করতে পারো, আশা করছি 2-1টা হয়তো চেঞ্জ হতে পারে এদিক ওদিক, এর বাইরে কিছু থাকবে না। ভালো করে চোখ মুখ বন্ধ করে আদা জল খেয়ে পড়তে শুরু করে দাও, ভালো করে পড়াশোনা করো। তোমাদেরকে পড়তেই হবে এইভাবে, তার কোনো মানে নেই। সেলফ স্টাডি করো যতটা পারবে। আমাদের এখন কি চলছে বলে দিই, এবার ক্লাসগুলি কীভাবে হবে একটু দেখিয়ে দিই তোমাদেরকেও, তোমাদেরও দেখার অধিকার আছে। দেখো এখানে ক্লাসের শিডিউল করে দেওয়া হয়েছে আমাদের, কোনটা কিভাবে হবে। যেমন গ্রুপ এর 1 নম্বর ইউনিট থেকে কিভাবে হবে এখানে বলে দেওয়া হয়েছে। 1 নম্বর ইউনিটটা প্রথম ক্লাস হবে, ক্লাস নম্বর, গ্রুপ, ইউনিট, কোন টপিক হবে, কটা লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে কি না, ভিডিও ক্লাস, মক টেস্ট, বিভিন্ন বিষয়গুলি এখানে কিন্তু এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং এই অনুযায়ী আমাদেরকে পড়তে হবে, আমাদের ক্লাস হবে। ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী আমাদের ক্লাস চলে। এবং বলে দিই তোমাদের সুবিধার্থে, সবার জানার সুবিধার্থে, যে আমাদের যে বিষয়টা টেস্ট সিরিজ এবং অনলাইন সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। অবশ্যই যোগাযোগ করবে। আবার একটি নতুন ব্যাচ শুরু হবে, পুরনো ব্যাচে এখনও সিট রয়েছে, ভর্তি হতে পারো। সেখানে অবশ্যই ফি কম রয়েছে পুরনো ব্যাচটাতে, তোমরা অবশ্যই জয়েন হতে পারো। এখানে আমি লিখে দিচ্ছি মক টেস্ট, দেখতে পাচ্ছ। মক টেস্টের প্রসঙ্গে আসি। মক টেস্টের ক্ষেত্রে বলে দিই, ভালো করে শুনো। মক টেস্টের ক্ষেত্রে বলে দিচ্ছি, মক টেস্ট হবে তোমাদের যে পিএসসি, এসএসসি কিংবা এমএসসির ক্ষেত্রে প্রায় একটা সম পর্যায় ভিত্তিক আমরা সিলেবাস ফলো করে পরীক্ষা নেব। ইংরাজি বাংলা 2 ভাষাতেই প্রশ্ন থাকবে। এই মক টেস্ট হবে ইউনিট ওয়াইজ। পরীক্ষার যখন আমরা নোটিফিকেশন পেয়ে যাব, ডেট অ্যানাউন্সমেন্ট কীভাবে হয় না হয় সেগুলো দেখে তারপর সিলেবাস ওয়াইজ পুরো সিলেবাস থেকে টেস্ট নেওয়া হবে। তার আগে মক টেস্ট নেওয়া হবে ইউনিট ভিত্তিক। সেক্ষেত্রে তোমাদেরকে যে কোনো কোর্স, তুমি পিএসসি, এমএসসি অথবা এসএসসি, এসএলএসটি দাও না কেন, 99 টাকা প্রতি মাসে পে করতে হবে। আমাদের মক টেস্টের সহজ সমাধান নিয়ম, মাত্র 99 টাকা রাষ্ট্রবিজ্ঞানের জন্য রাখা আছে, তোমরা জয়েন হতে পারো। এবার প্রসঙ্গ চলে আসছে ক্লাসের ক্ষেত্রে। অনলাইন ক্লাস, অনলাইন প্রস্তুতি ব্যাচ, এক্ষেত্রে এসএসসি, পিএসসি অথবা এমএসসির জন্য ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদি কেউ মনে করো না পিএসসির জন্য আলাদাভাবে পড়ব, সেই ব্যাচও শুরু হবে, সেই সঙ্গে ডাব্লিউবি সেটের ব্যাচও শুরু হবে। এবার বলে দিচ্ছি, যারা কম্বোতে থাকবে অর্থাৎ এসএসসি, এমএসসি এবং পিএসসি, এই ক্ষেত্রে তোমাদের কোর্স যেটা চলছে 400 টাকা করে প্রতি মাসে, অথবা 3500 টাকা 1 বছরের সাবস্ক্রিপশন ফ্রি রাখা আছে, তোমরা চেক করে নেবে। ডিটেলসের লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে। এবং যারা শুধুমাত্র দ্বিতীয় ব্যাচ এবং প্রথম ব্যাচের কথা বলছি আমি, যারা শুধুমাত্র পিএসসির জন্য তোমরা অ্যাডমিট হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে একই অর্থ পে করতে হবে, একইভাবে কিন্তু হবে। আর একটা কথা বলে রাখি, এখানে দিনে এবং রাত্রে ক্লাস নিয়ে অনেক হয়তো কাজের সঙ্গে যুক্ত থাকো, ভয় পাও। দিনের জন্য আলাদা ব্যাচ আছে, ডে, এবং একটা ইভিনিং, রাত্রিবেলাতে একটা আমাদের ব্যাচ রয়েছে, কোনো সমস্যা নেই। সেই সঙ্গে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে। আর যারা সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ নেবে, সেখানে স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, ভিডিও ক্লাস, ব্যাকআপ ক্লাস, যা যা দরকার সব পাবা, কোনো চিন্তা নেই। কীভাবে যোগাযোগ করব, ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকছে, আমি আরেকবার বলে দিচ্ছি, 7679955216, 7679955216, কল অথবা হোয়াটসঅ্যাপ করো। এই দেখো তোমাদেরকে সহজে দেখিয়ে দিই, আমি ভুলেই গেছি। এই দেখো এখানে সব জায়গাতে লেখা আছে, এই তো প্রথমে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা, ওকে, এই নাম্বারটা তোমরা একটু তুলে নাও, নাম্বারটা হয়ে গেছে। এবার বলে দিই, আমাদের এছাড়াও আর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে
আমরা বেশ কিছুদিন ধরে শুরু করছি, মানে আমাদের অফলাইনে চলতো। তোমাদের যদি ভাই বোনেরা থাকে তো তাদেরকে বলতে পারো, স্কুল সার্ভিস এই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর ক্লাস শুরু হতে চলেছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চায় বা পড়তে চায়, আমাদের এখানে মাত্র খুবই সামান্য ফি রয়েছে, অনেকগুলো সাবজেক্ট থাকছে, খুবই সামান্য ফিতে ওরা জয়েন করতে পারে কিংবা অন্তত ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারে অনলাইনে, হ্যাঁ, ফ্রি ক্লাসগুলি। তো তাদেরকে একটু জানিয়ে দেবে। সেই সঙ্গে সঙ্গে WB সেটের সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস খুব শীঘ্র শুরু হবে। সেই জন্য অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।